প্রথম কাজ আমার কি, যত বড় লাইনই হোক আমরা কি করি, একটা যখন আমাদের লিমিটের তুলনায় একটু বড় লাইন দেখি তখন আমরা ঘাবড়ে যাই যে হচ্ছে এটা পারবো কি পারবো না। তো আমরা এটা তো হতাশ না হয়ে আমরা প্রথম কাজ যেটা করবো সেটা হচ্ছে আমরা প্রথমত একটা বাক্যকে ইংলিশ করতে গেলে প্রথমে কি খুঁজবো, সাবজেক্টটা খুঁজবো, যে এই বাক্যের সাবজেক্ট কোনটা। আচ্ছা, দ্বিতীয় কাজ কি, যত বড় বাক্য হোক না কেন তুমি ওখান থেকে এই বাক্যে তুমি ভার্ব খুঁজে নিবা। তাহলে কি বললাম, প্রথম কাজ কি, সাবজেক্ট খুঁজবো, দ্বিতীয় কাজ কি, ভার্ব খুঁজবো। এরপরে যে হচ্ছে আমরা এক্সটেনশন অর্থাৎ আদার্স অংশ যদি থাকে সেগুলা আমরা দেখবো, তারপরে সাবজেক্ট ভার্ব নেওয়ার পরবর্তীতে এগুলা দিতে পারবো, ঠিক আছে। অনেক সময় যদি এক্সট্রা অংশ হিসেবে অ্যাডভার্ব থাকে সেটাকে আমরা এক্সট্রা হিসাবে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টিভ পরেও দিতে পারি, আবার এডিশনাল হিসাবে আমরা এটাকে সাবজেক্টের শুরুতেও দিতে পারি। তাহলে এখন এই লাইনটা তোমার প্রতি আমার প্রথম ধারণাই ছিল চমৎকার। এখন এই লাইনটাকে তুমি কি করতে যাচ্ছ, ইংরেজিতে ট্রান্সলেট করবা। তো প্রথম কাজ হচ্ছে তুমি এখানে প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা করে ইংরেজি পারো কি এটা দেখতে হবে। তাহলে আমরা যদি দেখি, তোমার প্রতি এটার ইংরেজি তুমি জানো না, তোমার ইউ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমার, আমার ইংরেজি জানো না এরকম কেউ আছো? নাই। আচ্ছা, এরপর হচ্ছে প্রথমের ইংরেজি জানো না এরকম কেউ আছো? না। তারপর হচ্ছে ধারণা করা বা এরকম ইংরেজি জানো না এটা কেউ আছো? নাই। আমরা তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা কি চমৎকার ইংরেজি আমি একটু আগে বলে দিচ্ছি। তাহলে প্রত্যেকটা যখন তুমি আলাদা আলাদা করে কি করতে পারতেছো, অর্থাৎ বাংলা থেকে ইংলিশটা পারছো, এখন হচ্ছে তোমার দ্বিতীয় স্টেপ এটাকে মিলানোর পালা। তাহলে এখন আমরা আসি, প্রথমত সাবজেক্ট হচ্ছে এখানে আমার, তাহলে মাই আসবে, ঠিক আছে। তাহলে এটাই আমার প্রথম ধারণা, এটাই হচ্ছে পুরোটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে মাই ফার্স্ট। আচ্ছা, এখানে তুমি চমৎকার, এটা ইংরেজি অনেকগুলা হয়, আমি এটার ইংরেজি হিসাবে আমি নিলাম হচ্ছে ইমপ্রেশন। মাই ফার্স্ট ইমপ্রেশন কার প্রতি, তোমার প্রতি। আমার প্রথম ধারণা কার প্রতি ছিল, তোমার প্রতি। তাহলে টু, কোনো কিছুর দিকে বা প্রতি বোঝাতে কি ইউজ করা হয়, টু ইউজ করা হয়। তাহলে মাই ফার্স্ট ইমপ্রেশন টু ইউ। হুম হুম হুম, উইথ ইউ, হ্যাঁ অবশ্যই বলা হবে। উইথ অর্থ কি, সাথে হয়, তো এখানে কি আমি সাথে বোঝাচ্ছি না, তাহলে উইথ অর্থ অনেক সময় দ্বারাও হয়, কিন্তু আমি বলছি যে তোমার প্রতি মানে তোমার দিকে। তাহলে এটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে কি ইংলিশে টু। তাহলে মাই ফার্স্ট ইমপ্রেশন টু ইউ কি হবে, কেমন ছিল, ছিল বোঝাচ্ছে দেখো ভাব। তাহলে এই ছিল এটা কি বর্তমানের কথা বলছে নাকি আগের, আগের কথা বলছিল, তাহলে কি হবে অ্যাভিজারের মধ্যে থেকে কোনটা হবে, ওয়াজ। তাহলে মাই ফার্স্ট ইমপ্রেশন টু ইউ ওয়াজ, কি দিবা, চমৎকার গ্রেড দিতে পারো, ওয়ান্ডারফুল দিতে পারো, ঠিক আছে। তাহলে মনোভাব যেটা ছিল, মনোভাবের ইংরেজি আমরা কি পেলাম, ইমপ্রেশন। আর আমরা যেটা চমৎকার লিখলাম এর ইংরেজি আমরা কি নিলাম, ওয়ান্ডারফুল। তাহলে এখন আমার পুরো বাক্যটা কি হয়ে গেল, আমি ইংলিশে ট্রান্সলেট করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এবার এটা দেখো, কাউকে মিথ্যে বলে তুমি খুশি করবে না। তাহলে কি লিখতে পারো এটাকে, যে কোনো কিছুকে আদেশ বা নিষেধ করার ক্ষেত্রে আমরা কোন সেন্টেন্স ইউজ করতে পারি বলতো, ইম্পারেটিভ সেন্টেন্স। আর যখন সেটা নিষেধ করা হয় বা কোনো কিছু থেকে বাধা প্রদান করা হয় সেক্ষেত্রে সেন্টেন্সটা কি হ্যাঁ বোধক হবে নাকি না বোধক হবে, না বোধক হবে। তাহলে আমরা এটা কিভাবে শুরু করতে পারি, হ্যাঁ, তাহলে কি করতে পারো, মিথ্যা করে কাউকে মিথ্যা বলে খুশি করবে না, তাহলে কি করতে পারো, কিভাবে করবো এটা, তাহলে ডোন্ট নাও। হুম, তারপর হুম, ডোন্ট মেক, আচ্ছা তোমার তারি ডোন্ট মেক, তারপর ডোন্ট মেক হ্যাপি, আচ্ছা তারপর anyone happy, don't make anyone happy by, এই যে এখানে একটা ভুল করছো, আগের অংশ যদি আমি সঠিক ধরেও নিই, যে কোনো ক্ষেত্রে মনে রাখবা যখন তুমি প্রিপোজিশন ইউজ করবা, কি ইউজ করবা, প্রিপোজিশন, তারপরে ভার্ব আসলে সেটার সাথে কি লাগা দিবা, আইএনজি। তার মানে বাই বলো, পর বলো, উইথ বলো, এর পরবর্তী যে ভার্বে আসবে তার সাথে আমাকে কি করতে হবে, আইএনজি করতে হবে। তাইলে তুমি যে বলছো যে টেল না হয়ে কি হবে, টেলিং, বাই টেলিং মিথ্যা, তাহলে কি হবে, লাই। ক্লিয়ার, ওকে। আচ্ছা, তারপর এটা সবসময় সত্য বলে খুশি করার চেষ্টা করবে। তাহলে সবসময় সত্য বলে খুশি করার চেষ্টা করবে, এটা যদি আমি ইংরেজি করি কি হবে প্রথমত, হ্যাঁ অলওয়েজ দাও, অলওয়েজ, অলওয়েজ চেষ্টা করবে আছে না, তাহলে অলওয়েজ ট্রাই আসবে, ট্রাই টু মেক হ্যাপি মাই
টেলিং দ্য ট্রুথ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পিকিং না, বলার ক্ষেত্রে তুমি মিথ্যা সত্যগুলো বলার ক্ষেত্রে টেলিংটা দিলে হয়, স্পিকিং দিলেও হবে, সেটা ফর্মাল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন এটার থেকে আমরা কি বুঝলাম যে আমাদের যে কোনো বিষয় যখন আমাদের পরীক্ষার মধ্যে প্যারাগ্রাফ বলো হচ্ছে কম্পোজিশন বলো, এগুলো যখন আমাদের আনকমন আসে, তখন এই আনকমন বিষয়গুলো লেখার জন্য আমাদেরকে কি করতে হবে? তাহলে যে কোনো বিষয় লেখার অভিজ্ঞতাটা আমাকে আগে অর্জন করতে হবে। আর এই অভিজ্ঞতা অর্জন করার ক্ষেত্রে প্রথমত আমার ভোকাবুলারিটা কি লাগবে? বৃদ্ধি করা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে কিভাবে আমি একটা সেন্টেন্সকে মেক করব, সেটা জাস্ট হচ্ছে আমি দু একটা এক্সাম্পল দিয়ে তোমাকে আমি এখানে দেখালাম যে যত বড় সেন্টেন্সে হোক না কেন, প্রথম কাজ কি আমাকে ওই সেন্টেন্সের মধ্য থেকে কি বের করতে হবে? সাবজেক্টটা বের করতে হবে। দ্বিতীয়ত আমাকে ভার্ব খুঁজে বের করতে হবে, সাবজেক্ট লেখার পরে ভার্ব দিতে পারো, এরপর বাকি আদার্স অংশ, অথবা অ্যাডভার্ব বা হচ্ছে এক্সট্রা অংশ যখন থাকে তখন সেগুলোকে আমরা কি করতে পারি, শুরুতেও আমরা দিয়ে ইউজ করতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটা শেষ করি। লাস্ট আছে? আচ্ছা, তাহলে লাস্টেরটা ইংলিশ কি হবে বলো? এই ধরনের চর্চা সত্যি চিত্তাকর্ষক। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে এই ধরনের চর্চা, যে কোনো ধরনের, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? কাইন্ড অফ। তাহলে এই ধরনের যেহেতু বলছে এখানে দিস কাইন্ড অফ আমরা বলতে পারি। চর্চা মানে হচ্ছে কি, এর ইংরেজি হচ্ছে প্র্যাকটিস। তাহলে দিস কাইন্ড অফ প্র্যাকটিস কি বলছো তারপরে? ইজ রিয়েলি অ্যাট্রাকটিভ অথবা ইমপ্রেসিভ। ঠিক আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে তোমরা এটা করে নাও যে দিস কাইন্ড অফ প্র্যাকটিস ইজ রিয়েলি, আচ্ছা, এটাকে আমি করে দিলাম। ইমপ্রেসিভিটি। ঠিক আছে, ওকে।